আমি 5 বছর খালার পায়খানা সাফ করছি, আর খালা মইরা উইলে আমার নাম লিখল না, শুধু একটা টিফিন বাটি ধরাই দিল। কামরাঙ্গীর চর বস্তিতে থাকি, রিক্সা চালাই, মা নাই, বাপ নাই, দুনিয়ায় আপন বলতে একজন রাবিয়া খালা। আমার নাম জয়, বয়স 22, খালার বয়স 78। তিনতলা বাড়ির মালিক, কেউ নাই, স্বামীর মরা, পোলা লন্ডন থাকে, 20 বছর খোঁজ নেয় না। খালা আমারে রাস্তা থেকে তুলে আনছিল 5 বছর আগে, জ্বরে মরতে বসছিলাম। খালা সারা রাত মাথায় পানি দিছে। এরপর থেকে আমি খালার ছায়া, বাজার করা, ওষুধ আনা, ডাক্তার দেখানো, রাতে পাহারা দেওয়া, সব আমি। পুরা মহল্লা জানে রাবেয়া খালার পোলা জয়। খালা খালি একটা কথাই কইতো, জয় রে, আমি মরলে এই বাড়ি, এই সব কিছু তোর, তুই ছাড়া আমার আর কেউ নাই। আমি হাসতাম, খালা 100 বছর বাঁচবা, এসব কইও না। গত শুক্রবার ফজরে রাজানির পর খালা চইলা গেল। আমার কলের মধ্যে শেষ কথা, বাপ টিফিন বাটিটা দেখিস। আমি বুঝি নাই, কান্নায় ভাসাই গেছি। আজকে খালার কোলখানি, বাদ আসর উকিল সাহেব আসল, বাড়ি ভর্তি মানুষ। খালার লন্ডনী বলে আছে, নাম সাদিক, স্যুট টাই পরা, আমার দিকে তাকায়ও নাই। উকিল সাহেব কাশি দেওয়া উইল পড়া শুরু করলো। আমি রাবেয়া বেগম, সুস্থ মস্তিষ্কে আমার মিরপুরের 3তলা বাড়ি আলোয় এতিমখানাকে দান করিলাম। আমার কলিজা ছিঁড়া গেল। ব্যাংকের 17 লাখ টাকা ঢাকা মেডিকেলের গরিব রোগীদের ফান্ডে যাইবে। আমার একমাত্র পুত্র সাদিক আহমেদকে আমি ক্ষমা করিলাম, তাহার জন্য দোয়া রইল। পুরা ঘর চোখ, সাদিকের মুখ কালা হইয়া গেছে। আমি শুধু আমার নাম শোনার লাগিয়া বইসা আছি, কিন্তু উকিল সাহেব ফাইল বন্ধ করল। এইটুকুই। আমি লাফ দিয়ে উঠলাম, আমার নাম জয়, খালা যে কইছিল। সাদিক ঠোঁট বাঁকাই হাসল। কাজের পোলাপান্ডে বুড়া মানুষ আদর করে কত কিছুই কয়, তাই বলে সব লিখে দিবে নাকি? জমিদারি পাইছো? মহল্লার মুরব্বীরাও মাথা নাড়ে। আহারে, পোলাটা কত করল, কিন্তু উইলের নাম ঢাকলে আর কি আর করা। উকিল সাহেব সবার শেষে আমার হাতে একটা পুরান তালিমারা স্টিলের টিফিন বাটি দিল। রাবেয়া বেগম আপনারে এইটা দিতে কইছেন বাড়ির কেউ যেন না জানে। আমি বাটিটা হাতে নিয়ে ঘর থেকে বাইর হইয়া গেলাম। বাইরে তখন ঝুম বৃষ্টি, বুকের ভেতর আগুন, চোখে পানি, হাতে খালার শেষ স্মৃতি। বস্তির ঘরে আইসা দরজা লাগাইলাম। টিফিন বাটির ঢাকনা খুলতে গিয়া হাত কাঁপে। খালা কি সত্যি আমার সাথে মিথ্যা কইছিল, নাকি চ্যাপটা বাটির ভেতরেই আমার আসল পরিচয় লুকাই আছে? ঢাকনা খুললাম। ভেতরে একটা লাল কাগজে মোড়ানো জিনিস আর একটা চিঠি। চিঠির প্রথম লাইন পড়ে আমার দম বন্ধ হয়ে গেল। জয় বাপ আমার, তোরে আমি বাড়ি দেই নাই, কারণ বাড়ির চাইতেও দামি জিনিস তোর জন্য রাখছি। চিঠিটা হাতে নিয়ে আমি মেঝেতে বসে পড়লাম। বাইরে বৃষ্টি পড়তেছিল টুপটাপ। ঘরের টিনের চাল দিয়া পানি পড়ে ছোট ছোট দাগ হইতেছিল মাটিতে। আমার হাত কাঁপতেছিল। খালার হাতের লেখা আমি চিনতাম, বাঁকা বাঁকা অক্ষর, চিঠিতে লেখা, জয় বাপ আমার, তোরে আমি বাড়ি দেই নাই, কারণ বাড়ির চাইতেও দামি জিনিস তোর জন্য রাখছি। এই বাড়ি যদি তোর নামে দিতাম, মানুষ তোরে মায়েরা ফেলতো, লোভ মানুষরে পশু বানায়। আমার বুক ধকধক করতেছিল। চিঠির নিচে আরও লেখা, তুই যে নিজেরই এতিম ভাবস, সেটাই সবচেয়ে বড় মিথ্যা। তোর বাপ মা আসিল, আর তোর বাপ এই এলাকার সবচেয়ে সৎ মানুষ আসিল। আমি থমকাই গেলাম, চোখ ঝাপসা হয়ে গেল। চিঠির ভিতর একটা পুরান ছবি ছিল। ছবিতে একটা লোক, রিকশার হ্যান্ডেলে হাত রাখা, পাশে হাসতেছে এক মহিলা, তার কোলে একটা ছোট্ট বাচ্চা। পেছনে লেখা, আমাদের জয় 2004। আমার বুক কেঁপে উঠল। খালা লিখেছে, তোর বাপের নাম ছিল হাবিব, সে আমার স্বামীর ড্রাইভার আসিল। এক রাতে আমার স্বামী আর পোলা সাদিক কোটি টাকার জমি দখলের ঝামেলায় জড়ায়। হাবিব সব জানত, তাই ওদের লোকজন তোর বাপ মারে শেষ করে দেয়। আমার মাথা ঘুরতে লাগলো। না না, এটা সত্যি না। সাদিক খালার নিজের পোলা। চিঠিতে আরও লেখা, সেদিন তুই বাঁচছিলি শুধু আল্লাহর রহমতে। আমি তোরে লুকাইয়া রাখি, অনাথ আশ্রমে দিতে পারি নাই, কারণ তুই আমার পাপের সাক্ষী। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছিল। হঠাৎ দরজায় ধাক্কা, ধরাম ধরাম, জয় দরজা খোল। আমি চিনে ফেললাম গলা।
সাদিক। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সে আবার চিৎকার দিল, বাটির ভেতরে কি পাইছোস? আমি জানি। আমি তাড়াতাড়ি চিঠিটা বুকে লুকাইলাম। দরজার নিচ দিয়ে দেখলাম 3জন লোক দাঁড়ায়া, একজনের হাতে চাপাতি। সাদিক দাঁত চেপে কইল, তোর খালা ভুল করছে, এখন যা আছে শান্তিতে দিয়া দে। আমি বুঝলাম খালা শুধু চিঠি রাখে নাই, আরও কিছু আছে। টিফিন বাটির নিচে হাত দিতেই আঙ্গুলে লাগলো আরেকটা জিনিস, একটা ছোট চাবি আর লাল কাপড়ের ভেতরে একটা পেনড্রাইভ। দরজায় ধাক্কা বাড়তেছিল, মনে হইতেছিল এই টিনের দরজা যে কোনো সময় ভাঙ্গা পড়বে। আমি পেনড্রাইভটা মুঠোর ভেতর চেপে ধরলাম। খালার শেষ কথা মাথায় বাজতেছিল, বাড়ির চাইতেও দামি জিনিস। হঠাৎ বাইরে সাদিক গালি দিয়ে উঠল, দরজা না খুলে আগুন দিমু। আমার বুক শুকাইয়া গেল। বস্তির মানুষজন জানালা দিয়ে উকি মারতেছিল, কিন্তু কেউ সামনে আসতেছিল না। টাকার কাছে সাহসও হেরে যায়। আমি পিছনের ছোট্ট টিনের জানালাটা খুললাম। বৃষ্টির পানি সোজা মুখে পড়ল। আর দেরি করলে শেষ। আমি কোনো মতে শরীর গলাইয়া পেছনের ড্রেনের দিকে লাফ দিলাম। ধপাস, কাদায় পড়ে পুরো শরীর নোংরা হইয়া গেল। পেছনের দরজা ভাঙার শব্দ, ধরাম। সাদিক চিৎকার দিল, পালাইতে পারবি না। আমি আর পিছনে তাকাইলাম না। দৌড়াতে দৌড়াতে সোজা গেলাম পুরান গ্যারেজে। ওখানে আমার বন্ধু বাবু থাকে। বাবু মোবাইল রিপেয়ারের দোকানের কাজ করে। ওর একটা পুরান ল্যাপটপ আছে। আমারে ভিজা অবস্থা দেখে সে আটকে উঠল, কি হয়েছে রে? আমি হাঁপাইতে হাঁপাইতে বললাম, পেনড্রাইভ চালা এখনই। ল্যাপটপ অন হইল। পেনড্রাইভ ঢোকানোর পর একটা মাত্র ভিডিও ফাইল দেখা গেল। ভিডিও চালু হইতে স্ক্রিনে রাবিয়া খালা, হাসপাতালের বেডে শোয়া, মুখ শুকনা, কিন্তু চোখ দুটা ভয়ঙ্কর শান্ত। খালা কইতেছিল, যদি এই ভিডিও জয়ের হাতে যায় তাহলে বুঝবা আমি আর বাঁচি নাই। সাদিক, তুই আমার পেটের সন্তান হইয়া মানুষ হইলি না। আমার গা শিউরে উঠল। ভিডিওতে খালা সব খুলে বলল, কিভাবে সাদিক আর তার বাপ জোর করে বস্তির জমি দখল করত, কিভাবে আমার বাপ হাবিব সব জানত, আর কিভাবে এক রাতে ওদের গাড়ির নিচে চাপা দিয়া অ্যাক্সিডেন্ট বানানো হয়। আমার চোখের সামনে অন্ধকার নামল। আমি এতদিন যে মানুষরে ভাই ভাবতাম, সে আমার পরিবার শেষ করছে। ভিডিওর শেষে খালা কাঁদতে কাঁদতে কইল, জয়, আমি পাপী, তোরে সত্যি আগে বলতে পারি নাই, কিন্তু তোর বাপ একটা জিনিস আমার কাছে রাইখা গিয়েছিল। তারপর খালা একটা কাগজ দেখাইল, জমির দলিল। কামরাঙ্গীর চরের বিশাল এক জমি, যার বর্তমান দাম কোটি টাকার ওপরে, আর মালিকের জায়গায় লেখা মোহাম্মদ জয় হাবিব। আমার হাত থরথর করে কাঁপতে লাগল। ঠিক তখনই বাবুর দোকানের বাইরে ব্রেক কষার শব্দ, একটা কালো গাড়ি। বাবু জানালা দিয়ে তাকাইয়া ফিসফিস করল, জয়, তোরে খুঁজে পাইয়া গেছে। বাবুর মুখ শুকাইয়া গেছে। সে জানালার ফাঁক দিয়ে তাকাইয়া কাপা গলায় বলল, সাদিকের লোক। আমার বুক ধপধপ করতেছিল। কালো গাড়ি থেকে 3জন নামল। একজনের হাতে পিস্তল চকচক করতেছিল। বাবু তাড়াতাড়ি দোকানের লাইট বন্ধ করে দিল। ফিসফিস করে কইল, পেছনের দরজা দিয়ে পালা। কিন্তু আমি দাঁড়াইয়ে রইলাম। মাথার ভিতর শুধু একটা কথাই ঘুরতেছিল, আমার বাপমারে যারা মারছে তারা এতদিন বুক ফুলাইয়া ঘুরছে, আর আমি তাদের বাসায় চাকরের মতো খাটছি। আমার ভেতরে আগুন জ্বলে উঠল। ঠিক তখনই ফোন বাজল, অচেনা নাম্বার। রিসিভ করতে ওপাশে উকিল সাহেবের গলা, জয়, কোথায় তুমি? কেন? তিনি তাড়াতাড়ি বললেন, সাদিক তোমারে মারতে চাইতেছে। আমি সব বুঝছি। তোমার খালার আসল উইল আমার কাছে আছে। আমি থমকাই গেলাম। আসল উইল? হ্যাঁ, রাবেয়া বেগম শেষ মুহূর্তে আরেকটা উইল করে, কিন্তু তিনি কইছিলেন নির্দিষ্ট সময়ের আগে যেন না খুলি। আমার নিঃশ্বাস আটকে গেল। ওই উইলে কি আছে? উকিল সাহেব কিছুক্ষণ চুপ থাইকা বললেন, তোমার পরিচয়। হঠাৎ বাইরে ধাক্কা, দরজা খোলো। সাদিকের লোকজন দোকানে ঢুকতে শুরু করছে। উকিল সাহেব তাড়াতাড়ি বললেন, আজ রাত 11টায় পুরান আদালতের সামনে আসবা, একা। কল কেটে গেল। এরপরে দোকানের সামনে কাজ ভাঙল, ঝনঝন। বাবু চিৎকার দিল, দৌড়। আমরা পিছনের দরজা দিয়ে বের হইলাম। বৃষ্টি তখনও পড়তেছে, রাস্তায় কাদা। পেছন থেকে গুলির শব্দ, ঠাস। আমার পাশের দেয়ালে গুলি লাগলো।
আমি আর বাবু অন্ধকার গলি দিয়ে দৌড়াতে লাগলাম। হঠাৎ বাবু থেমে গেল। জয়, আমি পিছনে তাকাইলাম। একজন লোক বাবুর পেটে ছুরি ঢুকাইয়া দিছে। বাবুর মুখ দিয়া রক্ত বের হইতেছে। সে কাপা হাতে আমারে পেনড্রাইভটা ধরাইয়া দিল। পালা, সত্যিটা বাইর কইরা। আমি চিৎকার করলাম, বাবু! কিন্তু সে মাটিতে লুটাইয়া পড়ল। আমার চোখ ঝাপসা হইয়া গেল। সেই মুহূর্তে প্রথমবার আমি বুঝলাম, এটা শুধু সম্পত্তির লড়াই না, এটা রক্তের হিসাব। রাত 10:45। পুরান আদালতের সামনে দাঁড়াই আছি। ভেজা শার্ট শরীরের সাথে লেপটানে আছে। চোখে ঘুম নাই, মাথায় শুধু বাবুর রক্ত। রাস্তা প্রায় ফাঁকা। দূরে কুকুর ডাকতেছে। হঠাৎ একটা সাদা প্রাইভেট কার আইসা থামল। উকিল সাহেব নামলেন। চারপাশ দেখে দ্রুত আমার হাতে একটা খাম দিলেন। এইটা রাবিয়া বেগমের আসল উইল। আমি কাপা হাতে খুললাম। প্রথম পাতায় বড় করে লেখা, আমার নাতি জয় হাবিবের জন্য। আমি স্তব্ধ। নাতি? উকিল সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ জয়, রাবিয়া বেগম তোমার আসল দাদি। আমার মাথা ঘুরতে লাগলো। তিনি বলতে লাগলেন, তোমার বাবা হাবিব আসলে রাবিয়া বেগমের ছোট ছেলে। তখন পরিবারের মান সম্মানের ভয়ে এই কথা লুকানো হয়, কারণ হাবিব জন্মাইছিল তাদের বাসার কাজের মেয়ের গর্ভে। আমি পাথরের মতো দাঁড়াইয়া রইলাম। সাদিক সব জানত, আর সেই কারণেই সে হাবিবকে সহ্য করতে পারত না। আমার বুকের ভেতর চাপা কান্না জমে উঠল। উকিল সাহেব আবার বললেন, রাবেয়া বেগম মৃত্যুর আগে সব সম্পত্তি এতিমখানায় দান করলেও কামরাঙ্গীর চরের জমিটা তোমার নামে লিখে গেছেন, কারণ এই জমি তোমার বাবার প্রাপ্য ছিল। আমি চুপ, কিছুই বলতে পারতেছিলাম না। এতদিন যারে খালা ডাকছি সে আমার দাদি। হঠাৎ ঠাস, গুলির শব্দ। উকিল সাহেবের বুক ফেটে রক্ত বের হলো। তিনি মাটিতে পড়ে গেলেন। আমি ঘুরে দেখি সাদিক দাঁড়ায়া, হাতে সাইলেন্সার লাগানো পিস্তল, মুখে হালকা হাসি। ফ্যামিলি ড্রামা অনেক হয়েছে। আমার শরীর জমে গেল। সাদিক ধীরে ধীরে সামনে এসে বলল, তোর বাপের মতো তুইও বেশি জানস। আমি দাঁত চেপে বললাম, তুই আমার বাপরে মারছস? সে হেসে উঠল। আমি না, কিন্তু গাড়ি আমি চালাইছিলাম। আমার চোখ অন্ধকার হইয়া গেল। আমি ঝাঁপ দিয়া তার ওপর পড়লাম। পিস্তল ছিটকে পড়ল। আমরা দুজন কাদার মধ্যে মারামারি করতে লাগলাম। হঠাৎ সাদিক কোমর থেকে ছুরি বের করল। চাঁদের আলোতে ছুরিটা চকচক করতেছিল। সে দাঁত কিরমির কইরা বলল, আজকে পুরো হিসাব শেষ করব। সাদিক ছুরিটা সোজা আমার বুকের দিকে চালাইল। আমি কোনো মতে তার হাত চেপে ধরলাম। কাদার মধ্যে আমরা দুজন গড়াগড়ি খাইতেছিলাম। বৃষ্টি আবার শুরু হয়েছে। চারপাশ অন্ধকার। সাদিক দাঁত চেপে বলল, তোর বাপের মতো তুইও আজ রাস্তায় মরবি। আমার মাথায় বাবুর মুখ ভাসল, খালার কান্না ভাসল, আর সেই ছোট্ট ছবিটা। আমি হঠাৎ সব শক্তি দিয়া সাদিকরে ধাক্কা দিলাম। সে পিছলায় পড়ে গেল। ছুরিটা হাতে থেকে ছিটকে দূরে পড়ল। আমি দৌড়ে গিয়ে পিস্তলটার দিকে গেলাম, কিন্তু সাদিকও উঠে পড়েছে। সে পিছন থেকে আমারে জাপটায়ে ধরল। আমরা আবার ধস্তাধস্তি শুরু করলাম। ঠিক তখনই দূরে পুলিশের সাইরেন। উকিল সাহেব পড়ে যাওয়ার আগে হয়তো থানায় ফোন দিয়েছিলেন। সাদিক আতঙ্কিত হয়ে গেল। সে আমার কান ধরে ফিসফিস করে কইল, তুই ভাবছ জিতছস? টাকা থাকলে মানুষ সব ভুলে যায়। আমি দাঁত চেপে বললাম, সবাই না। হঠাৎ সে আমারে ধাক্কা দিয়ে দৌড় দিল। রাস্তার পাশে তার গাড়ি দাঁড়ানো। সে দ্রুত গাড়িতে উঠল। আমি পিছন পিছন দৌড় দিলাম, কিন্তু বৃষ্টির মধ্যে গাড়ি স্টার্ট হতেই নিয়ন্ত্রণ হারাইল। সামনের ট্রাকের সাথে ধাম। পুরো রাস্তা কেঁপে উঠল। আমি থমকায়া দাঁড়াইয়া গেলাম। গাড়ির সামনের অংশ চোরমার, ধোয়া উঠতেছে। পুলিশ আইসা আমারে সরাইল। একজন অফিসার বলল, লোকটা বাঁচে নাই। আমি চুপচাপ দাঁড়াইয়া রইলাম। বুকের ভেতর কেমন জানি ফাঁকা লাগতেছিল। প্রতিশোধ শেষ, কিন্তু শান্তি নাই। পরদিন খবরের কাগজে সব বের হইল। সাদিকের অপরাধ, জমি দখল, পুরাণ হত্যা সব। উকিল সাহেব মারা যাওয়ার আগে ভিডিও আর উইলের কপি পুলিশের হাতে গিয়েছিলেন। আমি আদালতে দাঁড়াইয়া শুধু একটা কথাই বলেছিলাম, আমার খালারে কেউ খারাপ করবেন না। তিনি ভুল করেছিলেন, কিন্তু সে সময়ে সত্য কইয়া গেছেন। 3 মাস পরে আমি কামরাঙ্গীর চরের সেই জমিতে দাঁড়াই আছি। চারপাশে এতিম বাচ্চারা খেলতেছে।
আমি জমিটা নিজের নামে রাখি নাই, খালার নামেও একটা আশ্রয় কেন্দ্র বানাইছি। রাবেয়ানির, যেখানে রাস্তার বাচ্চারা ফ্রি খাইতে পারে, পড়তে পারে। কারণ আমি জানি রাস্তার এক অসহায় বাচ্চারে একটু আশ্রয় দিলে তার জীবন বদলায়া যায়। আর আমার অফিসের টেবিলের ওপর এখনও সেই পুরান স্টিলের টিফিন বাটিটা রাখা আছে। প্রতিদিন সকালে আমি বাটিটার দিকে তাকাই, মনে হয় খালা এখনও কইতেছে, বাপ, মানুষের জন্য কিছু কইরা যাস, 1 বছর পরে। আজ রাবেয়ানিরের প্রতিষ্ঠাতা বার্ষিকী। ছোট ছোট বাচ্চারা নতুন জামা পরছে, কেউ দৌড়ায়, কেউ হাসে, কেউ আবার জয় ভাই ডাকে। আমি চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। ঠিক তখন একটা ছোট মেয়ে এসা আমার হাত ধরল। ভাইয়া, আপনি কাঁদতেছেন? আমি হেসে মাথা নাড়লাম। না রে পাগলি, কিন্তু সত্যি বলতে চোখে পানি আসছিল। কারণ আজ হঠাৎ খুব করে খালার কথা মনে পড়তেছিল। একটা সময় আমি ভাবছিলাম খালা আমারে ঠকাইছে, মিথ্যা স্বপ্ন দেখাইছে, কিন্তু এখন বুঝি তিনি আমারে বাড়ি না, একটা পরিচয় দিয়ে গেছেন, মানুষের বাঁচার কারণ হয়ে গেছেন। হঠাৎ অফিসের পুরান আলমারিটা গোছাইতে গিয়া একটা খাম পাইছি, ওপরে লেখা, জয়, 25 বছর হলে খুলবি। আমার বুক কেঁপে উঠল। খাম খুললাম, ভেতরে খালার আরেকটা চিঠি। বাপ আমার, যদি এই চিঠিটা পড়স তাইলে বুঝমু তুই হার মানুষ নাই। আমি জানতাম সম্পত্তি পাইলে তুই বড়লোক হইতি, কিন্তু কষ্ট পাইলে মানুষ হইবি। আমি চাইছিলাম তুই মানুষের পাশে দাঁড়াস, কারণ তোর বাপও এরকমই ছিল। চোখ ঝাপসা হয়ে গেল। চাচির নিচে আরও লেখা, আরেকটা কথা, ভালোবাসা কখনো টাকার কাছে হারে না। আর আমি জীবনে এই ভুল করছি, তুই করিস না। আমি দীর্ঘশ্বাস ফেললাম। ব্যর্থ প্রেমের গল্পটা আসলে আমার না, খালার। তিনি যারে ভালোবাসিলেন সেই মানুষ টাকার লোভে সব শেষ করছে, নিজের পরিবারও। আর শেষ বয়সে তিনি শুধু একটা মানুষ খুঁজছিলেন যারে বিশ্বাস করা যায়। আমি টিফিন বাটিটার ঢাকনা আসতে বন্ধ করলাম। বাইরে বাচ্চারা চিৎকার করতেছে, জয় ভাইয়া, কেক কাটেন। আমি চোখ মুছে বাইরে গেলাম। আকাশে তখন হালকা রোদ উঠেছে। মনে হইল অনেকদিন পর কোথাও শান্তি নামছে। সমাপ্ত।